বন্ধুরা, তিলক তোমাকে কোন ডাক্তার খুন করেছে সেই ডাক্তারের আজকে আপনাদেরকে নাম বলবো বন্ধুরা। শুধু তাই নয়, তার সাথে একটি মেয়ে মানে সেই ডাক্তার এখন কোথায়, আর সেই ডাক্তারের সাথে আরেকটি মেয়ে মানে ডাক্তারবাবুর প্রেমিকা। মনে আছে বন্ধুরা যে তিলক তোমার খুনের সাথে একটি মেয়েও কিন্তু জড়িত। তাহলে কি সেই মেয়েটি কে? চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। আজকের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। তার সাথে আপনাদেরকে বলবো যে রিকোয়ারমেন্ট স্কিম মাস্টার মাইন্ড কে, কার নির্দেশে এসব হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। সিবিআই এবার সমস্তটা আদালতে পেশ করেছে বন্ধুরা। চলুন সবটা বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা। আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আরজিকর ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা। যে আপনাদেরকে কয়েকদিন আগের প্রতিবেদনে বলেছিলাম যে এক ডাক্তার তিলক তোমাকে খুন করেছে, কিন্তু সেই ডাক্তার কে আপনাদেরকে নাম বলেনি। এবার একজন ডাক্তারের নাম সর্বসম্মুখে এসে, যেটার সাথে এই যে ডাক্তারের নাম আপনাদেরকে বলেছিলাম, যেটার সাথে পুরো ম্যাচ করে যাচ্ছে। মানে বুঝতে পারছেন কথাগুলো? যখন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো সবটা বুঝতে পারবেন, সবটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা। যে এই ডাক্তারবাবুকে আর তিলক তোমার খুনের সময় যেই মেয়েটি প্রেজেন্ট ছিল সেই মেয়েটিকে পুরোটা আপনারা বুঝতে পারবেন। কারণ আপনারা অনেক বুদ্ধিমান বা বুদ্ধিমতী আছেন। আমার কথা বলার মানে, আমি তো চ্যানেলের মাধ্যমে বলছি, তা আমাকে নিশ্চয়ই লিমিটের মধ্যে থেকে বলতে হবে। আশা করি আপনারা প্রত্যেকটা কথা আমার বুঝতে পারবেন। তো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, সবটা বুঝতে পারবেন বন্ধুরা। আপনাদেরকে প্রথমত বলি যে তিলক তোমার ঘটনা এখন হাইকোর্টে চলছে, মানে মামলাটা হাইকোর্টে চলছে। তো সেটার পর এবার যে হাইকোর্টে আসার পরে এতটা তৎপর, যেখানে সিবিআই সমস্ত কিছু তোল পার করে দিয়েছে, মানে ভিতর থেকে সমস্ত ব্যাপারগুলো এবার সামনে আসছে। যেখানে পয়েন্ট টু বি নোটেড, যেখানে এই যে সিবিআই এক এক করে নার্সদেরকে তলব করেছেন, তারপরে নিরাপত্তা রক্ষীদেরকে তলব করেছেন, জিজ্ঞাসাবাদ করেছে। এমনকি যে এই যে সিবিআইয়ের আইনজীবী রাহুল দাস, উনি নিজের মুখে বলেছিলেন যে একজন ডাক্তারবাবু, যেই ডাক্তারবাবুকে আনার জন্য ব্যবস্থা চলছে, যেই ডাক্তারবাবু মানে ওই খুনের রাত্রে পলাতক, মানে ঘটনাটি ঘটিয়ে সেই রাত্রে সে বাইরে চলে গেছে, বুঝতে পারলেন? কিন্তু সেই ডাক্তারের নাম তখন উনি বলেননি, কিন্তু একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেটা অত্যন্ত হারে ভাইরাল। যেই পোস্টের মধ্যে একজন ডাক্তারবাবুর নাম দেওয়া হচ্ছে, মানে যেই ডাক্তারবাবুর কথা আমি আপনাদেরকে বলেছিলাম, সেই ডাক্তারবাবু বলেছিলাম যে নেপালে গেছে। এবার সেই ডাক্তারবাবু, মানে এই যে ডাক্তারবাবুর কথা আপনাদেরকে বলবো, এই ডাক্তারবাবুও কিন্তু নেপালে থাকেন। আমার কথাগুলো আশা করি বুঝতে পারছেন। তো আপনাদেরকে প্রথমত বলি যে পোস্টে, মানে যেই পোস্টটা ভাইরাল হয়েছে সেই পোস্টে কি লেখা আছে সেটা আপনাদেরকে বলছি। আর আগেই মেনশন করছি যে এই পোস্টের আমি সততা যাচাই করিনি, জাস্ট যেটা লেখা আছে সেটা আপনাদের কাছে ক্লিয়ার করছি। আপনারা আশা করি সবটা বুঝতে পারবেন। লেখা আছে এখানে, এই মহামানব ও তার নেপালি বান্ধবীর সন্ধান চাইছেন আরজিকর। বুঝতে পারছেন কথাগুলো? যে এই মহামানব আর নেপালি বান্ধবীর সন্ধান চাইছেন আরজিকর। এই মহামানবের নাম অভিষেক সেন। বুঝতে পারছেন? অভিষেক সেন। নেপাল কথাটা কোথাও ম্যাচ করছে না বন্ধুরা? আমি আপনাদেরকে বলেছিলাম যে সেই ডাক্তারবাবু ঘটনাটি ঘটিয়ে উনি রাতে পলাতক নেপালে আছেন, কিন্তু এই যে নামটা যেটা পোস্ট ভাইরাল হয়েছে সেই পোস্টে কিন্তু লেখা আছে যে এই মহামানব ও তার নেপালি বান্ধবীর, মানে যেই মেয়েটির কথা বলছি সেই মেয়েটি কিন্তু নেপালি, মানে নেপালের বাসিন্দা। তো সেই নেপালি বান্ধবী আর এই মহামানব মানে ডক্টর অভিষেক সেন, ওরা দুজনে কিন্তু নেপালে আছেন। তো কাগজে কলমে উনি হবু ডাক্তার, উনি কাগজ কলমে হবু ডাক্তার। হাসপাতালের দেওয়ালে কান পাতলে শোনা যায় সে বিভীষিকাময়, মানে সেই তিলক তোমার সেই বিভীষিকাময় রাতের উনার উপস্থিতির গল্প শোনা যায়। বুঝতে পারছেন কথাগুলো? তিলক তোমার যেই রাত্রে ঘটনাটা ঘটে, মানে 8ই আগস্ট, তাই না? 9ই আগস্ট তিলক তোমার বডি পাওয়া যায়, 8ই আগস্ট মানে ভোরবেলা ঘটনাটি ঘটে। তো যাই হোক, সেই ঘটনাটি ঘটে আর সেই সময় কিন্তু এই মানুষটির মানে উপস্থিতি, এটা কিন্তু আরজিকরের দেওয়ালে কান পাতলেই সমস্তটা মানে শোনা যায়।
মানে শোনা যায়, মানে কি দেওয়াল তার কথা বলে না, নিশ্চয়ই সেখানে গুঞ্জন চলছে, এই ধরনের কথাবার্তা সেখানে চর্চা হচ্ছে। ঠিক আছে, এনার নেপালি বান্ধবী তো সকলেই জানেন, মানে এই ব্যক্তিটির নেপালি বান্ধবী, এটা সকলেই মানে ওখানকার যারা হসপিটালের যারা যারা কর্মচারী তারা কিন্তু প্রত্যেকেই জানেন, মানে সকলেই ওখানকার জানেন যে ওনার নেপালি এক বান্ধবী আছে। আর আপনাদেরকে একটা কথা বলি, এই যে ডাক্তারবাবুর নাম সামনে এসছে, হ্যাঁ, এই ডাক্তারবাবু আদতে মানে ওই যে রাহুল দাস আইনজীবী, মানে সিবিআইয়ের আইনজীবী, যেই ডাক্তারের কথা বলেছেন, উনি এই ডাক্তার কি না সেটা আমি জানি না, কিন্তু এই যে ডাক্তারের নাম সামনে এসছে, যে ডাক্তারের নাম অভিষেক সেন, এই পোস্ট এতটা ভাইরাল হয়েছে, নিশ্চয়ই ওনার কাছেও গেছে, তাই না? উনি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই অ্যাক্টিভ। তো এই যে পোস্টে ওনার নাম এসছে, ওনাকে নিশ্চয়ই মানে সামনে এসে ক্লিয়ার করে দেওয়া উচিত যে আদতে আমার নামটা ভুলভাবে ভাইরাল করা হচ্ছে বা ভুলভাবে নেওয়া হচ্ছে, আমি কিন্তু আরজি করে ডিউটি করি, বা আমি এই বিষয়ে আমার কোনো রকমের কোনো মানে ম্যাচ নেই, বা আমি এই ধরনের কোনো কিছু করি না, আমার কোনো বান্ধবী নেই, বা আমি নেপালে নেই, বা আমি আরজি করে ডিউটি করছি, এটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া উচিত। হ্যাঁ, তো যার জন্য বলছি যে যেটা জাস্ট পোস্টে লেখা আছে সেটাই শুধুমাত্র আপনাদের কাছে আমি আপনাদেরকে জানাচ্ছি। তো সেখানে লেখা আছে যে মিডিয়ার খবর অনুযায়ী উনি আরজি করে টিএমসিপির জেনারেল সেক্রেটারি, বুঝতে পারলেন? উনি মানে টিএমসিপি, ওই নিয়ে দিয়ে টিএমসিপি, তো উনি টিএমসিপির আর মানে জেনারেল সেক্রেটারি আরজি করেন। এই অবতারের মহান গুণ হলো, মানে এই ব্যক্তিটির মহান গুণ হলো উনি কোনোদিন ডিউটি করেন না। আই রিপিট, উনি কোনোদিনও ডিউটি করেন না, অথচ কাগজ কলমে উনি কিন্তু একজন ডক্টরস। মানে ডাক্তারের কাজ হলো নিয়মিত ডিউটি করা, তাই না? কিন্তু এই প্রভাবশালী ব্যক্তি, মানে ওনার এতটাই প্রভাব, উনি এতটাই ক্ষমতাবান মানুষ যে ওনাকে ডিউটি করতে লাগে না, উনি কিন্তু বসে বসে মানে বেতন পান। ঠিক আছে, কারণ ওনার এতটা ক্ষমতা আছে, আরে টিএমসিপির সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, তাই না? তো ওনার তো ক্ষমতা বিশাল, তো ওনাকে বসে বসে মানে স্বাস্থ্যমন্ত্রী দিচ্ছেন টাকা, তাই হোক। তো মানে উনি বাড়িতে বসে বেতন নেন, আর তার সহপাঠী তার নামও নিত না, ডিউটির সময় ভয় করত। মানে এই ব্যক্তিটিকে দেখে এতটাই ভয় করা হতো যে ওনার নাম অবধি তার সহপাঠীরা নিত না। মানে বুঝতে পারছেন ওনার কতটা প্রভাব, মানে কতটা ক্ষমতাবান হলে সে ডিউটি না করেও বেতন পাচ্ছে, কেউ রাত দিন ডিউটি করে যাচ্ছে, অথচ কেউ কমপ্লেন করতে পারবে না, কেউ কোনো কিছু বলতে পারবে না। অন্যদের ডিউটি থেকে শুরু করে কাজ ঠিক করতেন উনি, অন্যদের ডিউটি থেকে শুরু করে কাজ অবধি ঠিক করতেন। ডিউটি নিয়ে প্রশ্ন তোলার প্রফেসরদের, মানে যারা ডিউটি নিয়ে প্রশ্ন তুলেছেন যে কী ব্যাপার, আমরা তো রাত দিন ডিউটি করছি, তারপরে আমরা টাকা নিচ্ছি মাসের শেষে, কিন্তু উনি টাকা নিচ্ছেন অথচ ডিউটি করছেন না। তো এই ধরনের প্রফেসর বা সিনিয়রদের উনি কিন্তু ভয় দেখানো মানে ছিল জল ভাত, ওনার ভয় দেখানো ছিল গিয়ে জল ভাত, উনি ভয় দেখাতেন রীতিমতো। ভয়কে দেখায় বন্ধুরা যার কাছে নিশ্চয়ই এক্সট্রা পাওয়ার থাকে, ওই যে জেনারেল সেক্রেটারি। তো এই সেক্রেটারির এতটাই মানে ক্ষমতা ছিল যে উনি কিন্তু অন্যান্যদের সিনিয়রদের কিন্তু ভয় অবধি দেখাতেন। তো সৌজন্যে পিসি ভাইপোর আশীর্বাদ, বুঝতে পারছেন, সৌজন্যে পিসি ভাইপোর আশীর্বাদ। প্রশ্ন তোলা অনেকজনকে বদলি করেছেন উনি প্রশ্ন তোলা অনেকজনকে অলরেডি বদলি অবধি করে দিয়েছেন, ওনার এতটাই ক্ষমতা। দীর্ঘদিন ধরে উনি নিখোঁজ, দীর্ঘদিন মানে বুঝতে পারছেন, তিলোত্তমার ঘটনা ঘটা 8 মাস উনি এতদিন ধরে নিখোঁজ। কিন্তু মানে ওনার খবর না হাসপাতালের কেউ বলতে পারবে, না পুলিশের কেউ বলতে পারবে, না স্বাস্থ্য ভবনের কেউ বলতে পারবে, মানে কেউ জানে না যে উনি কোথায়। আরজি করে কান পাতলে শোনা যায় উনি নেপালে পলায়ন, বুঝতে পারছেন, আরজি করে কান পাতলে শোনা যায় উনি নেপালে পলায়ন।
উনার কুখ্যাত নেপালি বান্ধবীর সাথে কারো কাছে মানে বলা হচ্ছে যে উনি নেপালে পলায়ন ওনার কুখ্যাত বান্ধবীর সাথে। একটি মেয়ের কথা আমরা শুনেছিলাম আরজি করের মানে তিলোত্তমার খুনের সময় কিন্তু একটি মেয়ে ছিল। এই মেয়েটি কি দুয়ে দুয়ে চার মিলছে তো? আমি কিন্তু জানি না, ওনার নাম উঠেছে, উনি ক্লিয়ার করতে পারেন, তাই না? যাই হোক, মানে কারোর কাছে খোঁজ থাকলে আরজি করে জানিয়ে আসবেন যে হ্যাঁ মানে উনি কোথায়। প্লিজ বলা হচ্ছে যে প্লিজ ওনার কাছে কারো কাছে খোঁজ থাকলে জানিয়ে আসবেন। আমি নই, আরজি করে ডাক্তাররাই বলছেন এসব, মানে যিনি পোস্টটা করেছেন উনি বলছেন যে আমি নই, এই কথাটি আরজি করে ডাক্তাররাই বলছেন এইসব। তবে ওনার ক্লিয়ার করে দেওয়া উচিত যে উনি এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন কি ঘটাননি, কি উনি নিজে যে সত্যি যদি এই ব্যাপারে ইনভলভ না থাকেন তাহলে উনি অবশ্যই ক্লিয়ার করে দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ অনেকের নাম তো আমরা শুনতে পাচ্ছি, তাই না? যখন তিলোত্তমার ঘটনা সামনে আসে তখন কিন্তু অনেক রেকর্ডিং ভাইরাল হয়েছিল, অনেকের কথা আমরা শুনতে পেয়েছি। কি তাহলে তো সেই রেকর্ডিংগুলো এখন নেই, তাই না? সেই রেকর্ডিং সেই কোনো কিছু আমরা এখন শুনতে পাচ্ছি না। তো অনেকের নাম এমনি সামনে এসে তারা অনেকে ক্লিয়ার করেছে যে আমরা এই নামগুলো ভুয়ো বা এই নামগুলো এমনি এমনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হচ্ছে, আমরা কিন্তু আদতে জড়িত নই। এই যে দেখুন আমি অমুক ছেলে বা আমরা ডিউটি করছি হেনা তেনা। তো উনিও ঠিক এই অভিষেক সেন ডাক্তারবাবু উনিও নিজেরটা ক্লিয়ার করে দিলেই হয়, তাই না? তো যেভাবে নিরাপত্তা রক্ষীদেরকে তদন্তের আওতায় আনা হয়েছে, যেভাবে নার্সদেরকে এতদিন পর তলব করা হয়েছে তাদেরকে তদন্তের আওতায় আনা হয়েছে, ঠিক সেইভাবে এই ডাক্তারকেও কিন্তু তদন্তের আওতায় আনা উচিত। আর সেটার জন্য এই যে রাহুল দাস আইনজীবী বলেছিলেন যে আমরা বিদেশে কিছু কিছু মানে অপরাধী বা ডাক্তার বা কিছু প্রভাবশালী ব্যক্তি আছেন যাদেরকে আমরা ইন্ডিয়াতে আনার ব্যবস্থা করছি, এই ব্যবস্থাটা চলছে। বুঝতে পেরেছেন বন্ধুরা? আশা করি আপনারা সবটা বুঝতে পেরেছেন যে জল কতদূর গড়িয়েছে। বললাম না আপনাদেরকে, বারবার বলছি না যে সবটা কিন্তু সামনে আসবে, এক এক করে আসবে, একটু ধৈর্য ধরুন, সব ক্লিয়ার হবে, জাস্টিস আমরা ডেফিনেটলি পাবো। এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে রিকোয়ারমেন্ট স্ক্যাম মাস্টার মাইন্ড কে, কার নির্দেশে এইসব উঠে এলো বড় রাজনৈতিক প্রভাবশালীর নাম। তো কলকাতাতে প্রাথমিক দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের রেডারে একের পর এক রাজনৈতিক প্রভাবশালী যাদের সুপারিশে অযোগ্যদের চাকরি হয়েছে, এবার সেই সমস্ত রাজনৈতিক প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই। বুঝতে পারছেন কথাটা কতটা গুরুত্বপূর্ণ? যে যাদের সুপারিশে, যাদের জন্য বা যাদের কথা মতো এই অযোগ্যদের চাকরি হয়েছে, এবার সেই সমস্ত রাজনৈতিক প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই। পার্থর জামিনের শুনানিতে জানালেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআই আদালতে জানিয়েছে বিকাশ ভবনের ওয়ার হাউস থেকে পাওয়া প্রাথমিকে ফেল করা 321 জন প্রার্থীর একটি তালিকা পাওয়া গিয়েছিল যেখানে রাজনৈতিক প্রভাবশালীদের নামের উল্লেখ রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে আদালতে, দাবি সিবিআইয়ের। সিবিআই আদালতে দাবি করেছেন যাদের নাম সেই তালিকায় রয়েছে তাদেরকে সকলকে জিজ্ঞাসাবাদ করা হোক, মানে তদন্তের আওতায় আনা হোক। বৃহস্পতিবারের বিশেষ আদালতের শুনানিতে মানে সিবিআইয়ের তরফে দুটি নতুন তথ্য সামনে আনা হয়। এই প্রথম সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয় পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে ওএমআর সিট নষ্ট করা হয়েছিল। দ্বিতীয়ত আরও একটি বিষয়, বিকাশ ভবনের ওয়ার হাউস থেকে 321 জন প্রার্থীর যে তালিকা তারা পেয়েছিলেন তাতে বহু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির নাম পান যারা রেকমেন্ড করেছিলেন পার্থকে যাতে তাদের প্রার্থীদের চাকরি হয়ে যায়। অর্থের বিনিময়ে সেই সুপারিশ কি না সেটাও এবার খতিয়ে মানে বেশ তীক্ষ্ণভাবে বা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এমনকি সিবিআইয়ের তরফ থেকে আইনজীবী এদিন আদালতের মানে পার্থর জামিনের বিরোধিতা করে বলেন এখনও তদন্ত চলছে, যে সমস্ত রাজনৈতিক প্রভাবশালীর নাম তারা পেয়েছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা বাকি। এই পরিস্থিতিতে যদি জামিন দিয়ে দেওয়া হয় তাহলে
তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে বলে জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এখন রাজসাক্ষী যে সমস্ত তথ্য দিয়েছেন সেই তথ্য বার করার জন্য সিবিআইয়ের যে তৎপরতার প্রয়োজন রয়েছে সেটা দেখাতে সিবিআই প্রাথমিকভাবে ব্যর্থ হয়। এখন যখন বলছেন তথ্য সামনে আনুক। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হয়েছেন ইডির মামলায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলাও এখন বিচার পর্যায়ে রয়েছে। ইডির কাছে ইতিমধ্যে গোপন জবানবন্দি দিয়েছেন ইডি ও সিবিআই একই মামলায় তদন্ত করছে। ফলে দুটোর তদন্ত প্রক্রিয়াও ওতপ্রোতভাবে জড়িত। সাধারণভাবে এক্ষেত্রে অপর এজেন্সিও রাজসাক্ষীর দেওয়ার গোপন জবানবন্দি সংগ্রহ করে। সিবিআই ও তাই ইডিকে দেওয়া কল্যাণময় ভট্টাচার্যের জবানবন্দি সংগ্রহ করতে পারে। বুঝতে পারছেন বন্ধুরা, এক এক করে সমস্ত কিছুর দুর্নীতি বলে না যে অন্যায় বেশি দিন চাপা থাকে না, নাম সামনে আসবে কিন্তু সময় লাগবে। যাই হোক, প্রতিবেদনটা এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা।